আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের 4টা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের আজকে হচ্ছে আমাদের টেবুলার অ্যানালাইসিস, যেটা হচ্ছে আমাদের প্রতি বছর বোর্ড পরীক্ষায় 10 মার্কের জন্য 100% আসেই, এটা আসবে। এই ম্যাথটা পারলেই তুমি 10 মার্ক বোর্ড পরীক্ষায় পেয়ে যাবে। তো সবাই একটু তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো, সবাই একটু ক্লাসে তাড়াতাড়ি 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 জয়েন করে ফেলো। এসে ক্লাসটা শেয়ার করে দাও, এসে ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসে তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসটাকে শেয়ার করো, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, 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 সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আজকে হচ্ছে আমরা টেবুলার অ্যানালাইসিস করব। ওকে, সবাই একটু তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও। আমি একটু পেজটা লিখে দিচ্ছি। আজকে হচ্ছে আমরা কি শিখব? আজকে আমরা শিখব হচ্ছে টেবুলার অ্যানালাইসিস, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা বাংলাতে ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটে শিখে আসছিলাম। হিসাব সমীকরণের কি বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। হ্যাঁ, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। প্লিজ তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখে দাও। প্লিজ তোমরা ক্লাসটা শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখে দাও। তোমরা ক্লাসটা শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখে দাও। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, সবাই একটু তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, আমি সবার মেসেজ দেখব, সবার মেসেজ দেখব, সবার মেসেজ দেখব। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। বিবিএ ফার্স্ট ইয়ার, এই বেশি লেখা যাবে না আজকে। অ্যাকাউন্টিং, ওকে। আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে টেবুলার, হ্যাঁ, টেবুলার অ্যানালাইসিস। আমরা টেবুলার ক্লাস করব, টেবুলার অ্যানালাইসিস, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার, টেবুলার অ্যানালাইসিস ক্লাস নাম্বার হচ্ছে 1। এখন তোমরা এম এ কালাম স্যারের বই থেকে সবাই বের করে নাও কত পেজ, ঠিক আছে। সবাই এম এ কালাম স্যারের বই থেকে বের করে নাও। দেখো আমি বলতেছি অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের হচ্ছে 3-50। সবাই একটু ক্লাসটা এই মুহূর্তে সবাইয়ের মধ্যে শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। C10, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। 2-44 C10, 2-44 C10। তারপর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে, মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে 3-43 C10। এবং এটা বোর্ড পরীক্ষা আসছে হচ্ছে, বোর্ড পরীক্ষা NU বোর্ড পরীক্ষা আসছে হচ্ছে 2014 এবং 2019, ঠিক আছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসছে এটা। সবাই প্রশ্নটা বের করে নাও, সবাই প্রশ্নটা বের করে নাও, সবাই প্রশ্নটা বের করে নাও। আজকে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও বেশি বেশি করে। আজকে আমরা যেটা শিখবো ইনশাল্লাহ, তোমরা যদি ক্লাস 9-এ এবং 10-এ এবং ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যদি নাও শিখে থাকো, আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ তোমরা পারবা, আর কোনো টেনশন করতে হবে না। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করো এবং তোমাদের পাশে মানুষকে মেনশন করে দাও, ঠিক আছে। সাজি মিয়াজি ওয়ালাইকুম আসসালাম, আসুম আক্তার, মুশফিকা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে দেখতেছি, সবাই সালাম দিচ্ছ। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে টেবুলার অ্যানালাইসিস অথবা হিসাব সমীকরণ বিবরণী ছকের মধ্যে প্রভাব দেখাও, এই ম্যাথটা আমি যে ম্যাথটা আজকে সমাধান করে দেবো সেটা হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অ্যাকাউন্টিং অল ডিপার্টমেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আসবে। হ্যাঁ, আমাদের আজকে হচ্ছে এম এ কালাম স্যারের বই, যদি আমি বলি এম এ কালাম স্যারের বই অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং বইয়ে 3-50 পৃষ্ঠা C10, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2-44 C10, হ্যাঁ, মার্কেটিং ডিপার্টমেন্টের বইয়ে 3-43 C10। এবং যাদের কাছে বই নেই, আমি আজকে প্রশ্ন দিতে বলে গেছি, যাদের কাছে বই নেই
NU 2014 সাল আছে, 19 সাল আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। ঠিক আছে, যাদের কাছে বই নেই প্লিজ দু একজনের বইটা ছবি ওটা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, দু একজনের ছবি ওটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, দু একজনের ছবি ওটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, দু একজনের ছবি ওটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমরা শিখবো হচ্ছে টেবুলার অ্যানালাইসিস। আজকে আমরা শিখবো হচ্ছে টেবুলার অ্যানালাইসিস। 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেয়ার হয়ে 1 মিনিটের মধ্যে আমাদের মেইন ক্লাসটা শুরু হয়ে যাবে। সবাই একটু অঙ্কটা বের করে দাও, সবাই একটু অঙ্কটা বের করে ফেলো, সবাই একটু অঙ্কটা বের করে ফেলো। আমার আজকে মনে নেই যে গ্রুপে ছবি দেওয়ার জন্য, যাদের কাছে বই আছে ছবিটা একটু দিয়ে দাও। সবাই একটু প্লিজ সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও ক্লাসটা। দাঁড়াও আমি একটু ছবিটা দিয়ে দিচ্ছি, একটু 1 মিনিট টাইম লাগবে, আমি মেসেঞ্জার গ্রুপে ছবিটা একটু দিয়ে দিতেছি, দাঁড়াও। হ্যাঁ, সবাই একটু ওকে লিখে দাও, যারা প্রশ্নটা বের করে ফেলছো একটু ওকে লিখে দাও, যারা প্রশ্নটা বের করে ফেলছো একটু ওকে লিখে দাও, যারা প্রশ্নটা বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও, যারা প্রশ্নটা বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও। ঠিক আছে, নাও আমি ছবি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি ছবি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে, সবাই ক্লাসটা তাড়াতাড়ি শেয়ার করে দাও, সবাই ক্লাসটা তাড়াতাড়ি শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দেই, আমরা আজকে করব হচ্ছে টেবুলার অ্যানালাইসিস। তো টেবুলার অ্যানালাইসিস হচ্ছে কি, হিসাব সমীকরণের মানে বিবরণী ছক। হ্যাঁ, বিবরণী ছক, এটাকে অনেকভাবে বলতে পারে টেবুলার সামারি, টেবুলার অ্যানালাইসিস, হ্যাঁ, অথবা ইফেক্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে বিবরণী ছকের মাধ্যমে লেনদেনগুলোর প্রভাব দেখাও। তো এটা আমাদের অনেকে ক্লাস 9-এ 10-এ আমাদের সমস্যা ছিল, আমরা এটা বই পাইতাম। তো আজকে আমরা বইকে জয় করে খুব সহজে শিখব এবং এটা 100% বোর্ড পরীক্ষায় আসবে। সবাই যদি প্রশ্নটা বের করে থাকো তাহলে একটু ওকে লিখে দাও। হ্যাঁ, সবাই যদি ক্লাসটা বের করে থাকো তাহলে একটু ওকে লিখে দাও। হ্যাঁ, আর আজকে আমি যেভাবে ক্লাসটা শিখাবো, যদি তুমি একটা ক্লাস পারো, তুমি যে কোনো গ্রুপের হোক, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে কোনো গ্রুপের হোক, তুমি এই ক্লাসটা যদি ভালো করে মনোযোগ দিয়ে করো তাহলে কিন্তু অঙ্কটা পারবে। ওকে, তো চলো আমরা পড়তেছি। আমাদের প্রশ্ন হচ্ছে প্রবলেম C10। সবাই খেয়াল করো, প্রবলেম C10। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও প্লিজ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, মেনশন করো, বন্ধুদের মেনশন করে দাও, বন্ধুদের মেনশন করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। দেখো কি বলছে, আমাদের নির্ধারিত ম্যাথ আমরা পড়তে শুরু করেছি, সবাই খেয়াল করো। দেখো কি বলছে, দ্য ফলোইং ট্রানজ্যাকশন ওয়ার এক্সপিরিয়েন্স বাই খাদিজাস ট্রেডিং ডিউরিং দ্য নভেম্বর 2018। হ্যাঁ, খাদিজাস ট্রেডিংয়ের মধ্যে এই লেনদেনগুলো হয়েছে 2018 সালে। তো এখানে প্রায় 10 থেকে 12টা লেনদেন দেওয়া আছে। নিচে বলছে দেখো, প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার ফর্ম। বলতেছে প্রিপেয়ার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রস্তুত করা অ্যাকাউন্টিং হিসাব সমীকরণ ইন টেবুলার ফর্ম, মানে টেবুলার ফর্মের মাধ্যমে, মানে বিবরণী ছকের মাধ্যমে। এরপর বলতেছে দ্য অ্যান্ড শোয়িং দ্য প্রুফ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং প্রমাণ করো যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রমাণ করতে বলছে। তো যাই হোক, আমরা জানি এটা হচ্ছে আজকে আমাদের টেবুলার অ্যানালাইসিস চেয়েছে, তো আমরা আজকে টেবুলার অ্যানালাইসিস করব। প্রবলেমটা আমরা আরেকদিন করব, প্রবলেমটা একবারে ইজি। তো টেবুলার অ্যানালাইসিস করার সময় সবসময় শর্তটা ভালো করে মনে রাখবা, সবাই ভালো করে কিন্তু আমার কথাগুলো মনে রাখবা। আমি কিন্তু কখনোই মুখস্থ কোনো বিদ্যা তোমাদেরকে শেখাইনি এবং শেখাবো না, ভালো করে। ঠিক আছে, সবাই ভালো করে খেয়াল করো। আমাদের হিসাব সমীকরণটা কি দেখো তো, আমাদের হিসাব সমীকরণটা কিন্তু এটা, a সমান l প্লাস ও ই। আমাদের হিসাব সমীকরণটা কিন্তু এটা, যে a সমান l প্লাস ও ই। তারা কিন্তু এটাই বলছে যে হিসাব সমীকরণের মাধ্যমে প্রভাব দেখাও। এখন আমরা এখানে কি কাজ করব, তো আমাদের কি কোনটা সম্পদ, কোনটা দায় এবং কোনটা মালিকানা সত্ত্ব বাড়ছে কমছে সেটা আমরা এখানে প্রভাবটা দেখাবো। তাহলে সবাই সুন্দর করে ঘরটা এঁকে নাও, আমি বলতেছি সবাই ভালো করে দেখো। আমি প্রথমে ঘরটা বানাচ্ছি, দেখো সবাই একটু ভালো করে লক্ষ্য করো, আমি প্রথমে ঘরটা বানাবো। হ্যাঁ, আচ্ছা সবাই লক্ষ্য করো ভালো করে। আমি উপরে জায়গা রাখলাম না, কারণ উপরে তোমরা দেখো, উপরে তোমরা টেবল অ্যানালাইসিস অথবা কোম্পানি নাম লিখবা, এটা তোমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমাদের ডেট, এটা হচ্ছে আমাদের রিমার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিমার্ক, আর এখানে হচ্ছে মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিবা, ভালো করে খেয়াল করো। এখন আমি কিভাবে এই ঘরটা করব, প্রথমে দেখো, আমি প্রথমে তারিখের জন্য একটা ঘর বানালাম, তারপর হচ্ছে আমি এখানে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের ডেট, এটা হচ্ছে আমাদের কি ডেট।
আর এখানে হচ্ছে আমাদের অ্যাসেটস। দেখো আমাদের কি বলছে, হিসাব সমীকরণ পাবো। হিসাব সমীকরণটা কি দেখো, প্রথম হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস আমি লিখলাম উপরে অ্যাসেট, তারপরে সমান, দেখো আমি সমান লিখলাম, তারপর কি লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমি এখানে বানান করে লিখবো লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ঠিক আছে, ওনার্স ইকুইটি, লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখানে হচ্ছে আমাদের মন্তব্য মানে রিমার্কস, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের মন্তব্য রিমার্কস। তো আমি দেখো আমি তোমাদের সবসময় ভালো করে বলি, আমি যেভাবে গড়টা তৈরি করতেছি সবসময় সেভাবে করার চেষ্টা করো, তাহলে তোমাদের ভুল কম হবে। দেখো এখানে বলছে হিসাব সমীকরণের মাধ্যমে প্রভাব দেখাও। তাহলে হিসাব সমীকরণ দেখো তো আমার এ, আমি বুঝলাম যে এখানে আমার এ হবে। এখন কথা হচ্ছে এখানে আমি কয়টা গড় করবো বা কয়টা এখানে গড় কাটবো। তো আমাকে দেখতে হবে যে এই লেনদেনের মধ্যে কয়টা সম্পদ আছে। দেখো কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয় ব্যয় খরচ, এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে আমি বুঝাইছি, চিনাইছি, কোনো সমস্যা নেই, আজকে আবার দেখাই দিব। তারপরে দেখো এখানে বলছে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মাঝখানে সমান, কেন? কারণ এই সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এখানে লাইবিলিটিসের জন্য কয়টা গড় হবে সেটা হচ্ছে আমরা দেখব, এবং ওনার্স ইকুইটির জন্য একটা গড় সবসময় হবে। খেয়াল করো সবাই, আমাদের সম্পদের জন্য একটা গড় হবে, হ্যাঁ, দায় যতগুলো দায় আছে ততগুলো গড় হবে, যতগুলো সম্পদ আছে প্রত্যেকটা সম্পদের জন্য একটা গড় হবে, এবং ওনার্স ইকুইটির জন্য একটা গড় হবে, ঠিক আছে, ওনার্স ইকুইটির জন্য একটা গড় হবে। দেখো আমাদের হিসাব বিজ্ঞান উপাদান কয়টা, হিসাব বিজ্ঞান উপাদান কয়টা, 6টা, সম্পদ, খরচ, উত্তোলন, আয়, দায়, মূলধন। তোমরা বলতে পারো যে স্যার আমরা যদি সম্পদের জন্য গড় বানাই, বুঝলাম, আমরা দায়ের জন্য গড় বানালাম, বুঝতে পারলাম, আমরা মালিকানা সত্ত্বের জন্য গড় বানালাম, তাহলে বাকি উপাদানগুলো কোথায় যাবে? সবাই ভালো করে খেয়াল করো, যখন আমরা ও ই কে ভেঙে ফেলি, দেখো যখন আমরা ও ই কে ভেঙে ফেলি তখন আমরা কি পাই, সি প্লাস আর মাইনাস ই মাইনাস হচ্ছে ডি। তার মানে হচ্ছে এই 4টা উপাদানের একটাই গড় হবে, সেটা হচ্ছে ও ই। তার মানে খরচের কোনো আলাদা গড় হবে না, আয়ের কোনো আলাদা গড় হবে না, ঠিক আছে, এবং মূলধনের কোনো আলাদা গড় হবে না। মূলধনের কোনো আলাদা গড় হবে না, কারণ মূলধন আর মালিকানা সত্ত্বের মধ্যে থেকে আমাদের বের হয়ে যাবে, এবং আমাদের ড্রয়িংসের জন্য কোনো গড় হবে না। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে সম্পদের জন্য আমার একটা গড় হচ্ছে, দায়ের জন্য আমাদের গড় হবে, এবং মালিকানা সত্ত্বের জন্য আমার গড় হবে। এখন কথা হচ্ছে সম্পদ এখানে কয়টা গড় হবে, আমার কয়টা দায়ের গড় হবে, এবং মালিকানা সত্ত্বের গড় কিন্তু একটাই হবে, বুঝতে পেরেছ? তাহলে আমি বুঝতে পারলাম যে আমার মালিকানা সত্ত্বের গড় হবে একটা, আর আমার এই লেনদেনে আমি যতগুলো দায় পাই ততগুলো দায়ের জন্য গড় বানাবো একটা, আর এখানে আমি যতগুলো সম্পদ পাই ততগুলো সম্পদের জন্য আমি গড় বানাবো। কথা কি বুঝতে পেরেছ? সবাই এতটুকু বুঝতে পারলে সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। কি বললাম এখানে, আমি টেবুলার অ্যানালাইসিস করার সময় আগে দেখবো আমার সম্পদের কয়টা গড় হবে, এখানে আমি কয়টা সম্পদ খুঁজে পাবো, তারপরে আমি সম্পদের গড় বানাবো, তারপরে আমি দেখবো কয়টা দায়ের গড় বানাবো, এবং মালিকানা সত্ত্বের গড় হবে একটা। কথা কি বুঝছো? তাহলে সবাই আমরা এখন চেক দিচ্ছি, দেখা যাক কয়টা সম্পদ পাওয়া যায়। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখো বলছে খাদিজা ইনভেস্টেড 30,000 টাকা টু স্টার্ট এ নিউ বিজনেস। খাদিজা তার ব্যবসায় 30,000 টাকা বিনিয়োগ করেছে, সে তার নতুন ব্যবসার জন্য। তাহলে এই যে ক্যাশ টাকা, এটা হচ্ছে একটা সম্পদ। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সম্পদের জন্য কি একটা গড় হবে। কিসের গড়? ক্যাশ টাকার গড়। আমাদের সম্পদের জন্য একটা গড় হবে, সেটা হচ্ছে ক্যাশের জন্য একটা গড় হবে। তারপরে দেখো, আর যেহেতু মালিক ব্যবসায় বিনিয়োগ করেছে, সেটা হচ্ছে ব্যবসার জন্য মূলধন। আমরা জানি মূলধনের জন্য সবসময় গড় আসবে, তাহলে মূলধনের জন্য একটা গড় হবে, এটা সবসময় বরাদ্দ থাকবে, এবং যতগুলো সম্পদ ততগুলো সম্পদের একটা গড় হবে, এবং যতগুলো দায় ততগুলো দায়ের জন্য একটা গড় হবে। তাহলে আমরা একটা সম্পদ পেলাম হচ্ছে সম্পদ পেলাম, সেটা হচ্ছে কি ক্যাশ। আমরা কি সম্পদ পেলাম? সেটা হচ্ছে ক্যাশ। তারপর দেখো 3 নাম্বার, দ্য বিজনেস ব্রোড 5,000 টাকা ফ্রম ব্যাংক, নোটস পেয়েবল ওয়াজ এ সাইন্ড। হ্যাঁ, আমরা দ্য বিজনেস ব্যবসায় ব্রোড, হ্যাঁ, দাঁড় করা হয়েছে ব্যবসার জন্য 5,000 টাকা ফ্রম দ্য ব্যাংক থেকে 5,000 টাকা আমরা দাঁড় করেছি কিসের মাধ্যমে? অ্যান্ড নোটস পেয়েবল ওয়াজ এ সাইন, আমরা নোটস পেয়েবল সাইন করে আসছি, আমরা 5,000 টাকা ধার নিয়ে আসছি। দেখো তো এটা কি আমাদের জন্য দায় না? নোটস পেয়েবল তো অবশ্যই আমাদের জন্য দায়, কারণ আমাদের কাছে ব্যাংক এই নোটস পেয়েবলের মাধ্যমে টাকা পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম দায় কয়টা দায় হলো, আমরা একটা নোটস পেয়েবল দায় পেলাম। এখন এইগুলো তুমি কীভাবে মনে রাখবা? আমি একটু এখানে যেহেতু জায়গা নেই, আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা কীভাবে বুঝবো যে আমরা কতগুলা সম্পদের গড়, আমি একটু লিখে দিচ্ছি। দেখো এখানে তো জায়গা নেই, দেখো, আচ্ছা
দেখো তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এ সম্পদের জন্য কি একটা ঘর হয়েছে এ ক্যাশ, আর দায়ের জন্য একটা হয়েছে দুইটা। আচ্ছা, সম্পদের জন্য একটা হলো, দায়ের জন্য একটা হলো, আমি পরবর্তীতে দেখবো আবার। এখন তারপর দেখো ইকুইপমেন্ট কস্টিং 10,000 টাকা ওয়াজ পারচেজ। দেখো ইকুইপমেন্ট আমি পারচেজ করছি, ইকুইপমেন্ট কিন্তু একটা সম্পদ, ইকুইপমেন্ট কি একটা সম্পদ, তাহলে আমার সম্পদের জন্য আরেকটা ঘর হবে, দুইটা ঘর, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ইকুইপমেন্ট। খেয়াল করে ভালো করে, এই অ্যানালাইসিসটা যারা করতে পারবা তার জীবনে কোনো লেনদেনের প্রবলেম হবে না। কারণ আমি বলছি কি, যারা সম্পদ, খরচ, দায়, আয়, ব্যয়, উত্তোলন চিনে তাদের কোনো লেনদেনে কোনো কষ্ট হবে না, এটা কিন্তু আমি ফার্স্ট ক্লাস থেকে বলে আসতেছি। সেই জন্য কিন্তু আমি সম্পদ, আয়, ব্যয় ভালো করে চিনাইছি আগের ক্লাসগুলোতে। দেখো তাহলে ইকুইপমেন্টের জন্য আমার একটা ঘর হবে, ঠিক আছে। তাহলে সম্পদে আমি দুইটা ঘর পাইলাম। ওয়াজ পারচেজ 4,000 টাকা অ্যান্ড নোটস পেয়েবল। তাহলে দেখো আমি 10,000 টাকার একটা ইকুইপমেন্ট কিনছি, আমি নগদে দিছি হচ্ছে 4,000 টাকা, নগদের জন্য তো ঘর একটা হবেই, হয়ে গেছে আগেই। এবং নোটস পেয়েবল 6,000 টাকা, নোটস পেয়েবল একটা দায়, এটার জন্য আমি কিন্তু ঘর একটা গনে রাখছি আগে। দেখো দায় পাশে আমাদের একটা ঘর। আচ্ছা, তারপরে দেখো 8 নাম্বার সাপ্লাইস অন কস্টিং 2,000 টাকা ওয়ার পারচেজ অন অ্যাকাউন্ট। সাপ্লাইস ওয়ার কস্টিং, সাপ্লাইস কিনেছি আমরা যার মূল্য হচ্ছে 2,000 টাকা, ওয়ার পারচেজ অন অ্যাকাউন্ট, যেটা আমরা বাকিতে কিনেছি। তো বাকিতে কিনলে আমরা যদি কারো কাছ থেকে বাকিতে কিনি, এটা হচ্ছে ওই ব্যক্তি আমাদের কাছে টাকা পাবে, এটা আমাদের জন্য কি দায় না? অবশ্যই দায়। যদি কেউ আমাদের কাছে টাকা পায় সেটা কি বলা হয়? অ্যাকাউন্টস পেয়াবল। তাহলে আমাদের আরেকটা দায়ের ঘর হবে, দুইটা দায় পেলাম আমরা, একটা হচ্ছে নোটস পেয়াবল, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল। একটা হচ্ছে নোটস পেয়াবল, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট একটু পরে দেখবো, আমি বুঝাই নিই একটু। হ্যাঁ, তারপর দেখো সাপ্লাইস। হ্যাঁ, সাপ্লাইস আমরা যে 8 তারিখে সাপ্লাইস কিনছি, সাপ্লাইসও কিন্তু একটা সম্পদ। তাহলে আমাদের সম্পদের কয়টা করলো? 3টা। দেখো একটা হচ্ছে কি ক্যাশ, আরেকটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট, এবং আরেকটা হচ্ছে সাপ্লাইস। তার মানে আমরা সাপ্লাইসের ঘর সম্পদ পেলাম 3টা, সরি আমাদের সম্পদের ঘর পেলাম 3টা, আর দায়ের ঘর পেলাম হচ্ছে 2টা। আচ্ছা ঠিক আছে, ওকে, খেয়াল করো। তারপরে হচ্ছে 11 তারিখ দেখো 1,500 টাকা পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেয়েবল। আমরা নোটস পেয়েবলকে টাকা দিছি, এটা আমাদের আগে দায় ছিল, ওই ঘর আমাদের বানানো আছে, এবং টাকা দিছি, ক্যাশ টাকারও ঘর আমাদের বানানো আছে, আমরা গনে ফেলেছি। তারপর দেখো 14 নাম্বার ক্যাশ রেভিনিউ অফ 8,000 টাকা ওয়াজ কালেক্টেড। ক্যাশ রেভিনিউ মানে আমরা কাউকে নগদের সেবা প্রদান দিয়েছি এবং টাকা পেয়েছি, তো টাকার জন্য আমরা ঘর বানাইছি। হ্যাঁ, এবং আয়, ব্যয়, উত্তোলন 4টা জিনিসের জন্য তো ঘর হবে না, এটা তো তোমরা ভালো করে জানো। আচ্ছা, তারপরে খেয়াল করো 20 নাম্বার রেভিনিউ অফ ওয়াজ 2,000 টাকা আর্ন বাট নট ইয়েট কালেক্টেড। দেখো 20 নাম্বারটা আমি পড়তেছি, রেভিনিউ অফ 2,000 টাকা ওয়াজ আর্ন, রেভিনিউ বাবদ 2,000 টাকা আর্ন হয়েছে, বাট নট ইয়েট কালেক্টেড, আমি এটা এখনও পাইনি, মানে আমি সেবা দিয়েছি টাকা পাইনি, তাহলে আমি তার কাছে টাকা পাবো, তাহলে অবশ্যই এটা আমার সম্পদ। আমি যদি কারো কাছে টাকা পাই তাকে দেনাদার বলা হয়, দেনাদার কি আমাদের সম্পদ না? অবশ্যই সম্পদ। তাহলে আমরা কি আরেকটা সম্পদ কিন্তু পেয়ে গেলাম। তাহলে কয়টা সম্পদ পাইলাম? 4টা সম্পদ। আমরা কিন্তু বারবার বলতেছি, যতগুলো সম্পদ থাকবে ততগুলো সম্পদের ঘর হবে, যতগুলো দায় হবে ততগুলো দায়ের জন্য ঘর হবে, এবং আয়, ব্যয়, উত্তোলন, মূলধন, এই 4টার জন্য একটাই ঘর হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আমাদের 20 তারিখের পরে আমাদের শেষ। তারপর দেখো 23 নাম্বার রেন্ট এক্সপেন্স অফ 1,200 টাকা ওয়াজ পেড ফর ক্যাশ। রেন্ট এক্সপেন্স, বাড়ি মানে ভাড়া বাবদ খরচ করেছি আমি 1,200 টাকা, যেটা নগদে আমি প্রদান করেছি। খেয়াল করো, এটা হচ্ছে একটা খরচ, খরচের জন্য কিন্তু আলাদা কোনো গড় হবে না, খরচের জন্য আলাদা কোনো গড় হবে না, কারণ সবগুলা আমাদের কোথায় চলে যাবে? মূলধনে চলে যাবে। সি প্লাস আর মাইনাস ই মাইনাস হচ্ছে ডি। আমরা জানি এটা ওইকে বাংলা এটা 4টা পেয়ে যায়, 4টা পাওয়া যায়, সেই জন্য এই 4টার গড় হবে না, এই 4টা মূলধনের উপর গিয়ে সরাসরি ইফেক্ট পড়বো। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপরে খেয়াল করো, তারপরে দেখো 25 তারিখ ওয়েজেস 1,000 টাকা অ্যান্ড স্যালারিজ হচ্ছে 5,000 টাকা ওয়ার পেড ফর ক্যাশ। ওয়েজ হচ্ছে 1,000 টাকা এবং স্যালারি হচ্ছে 5,000 টাকা। ওয়েজেস হচ্ছে মজুরি, স্যালারি হচ্ছে বেতন, দুইটাই খরচ, সেই জন্য দুইটার কোনো গড় হবে না। পেড ক্যাশ, তো ক্যাশের জন্য আমরা একটা গড় বানিয়ে ফেলছি আগেই, তাহলে সমস্যা নেই। তারপর দেখা বলছে সাপ্লাইস কস্টিং 1,500 টাকা ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইস পারচেজ অন নভেম্বর 8 তারিখ। তার মানে হচ্ছে নভেম্বর 8 তারিখে যে আমরা সাপ্লাইস কিনছিলাম ওইখান থেকে কিছু সাপ্লাইস ব্যবহার হয়েছে, তাহলে কি আমরা সাপ্লাইসের ঘর আগে বানাইছি না? ভালো করে খেয়াল করো, আমরা কি সাপ্লাইসের ঘর বানাইছি? হ্যাঁ, অবশ্যই বানিয়েছি। আমি আবারও বলতেছি,
আমাদের আগে লেনদেনগুলা ভালো করে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমাদের কতগুলো সম্পদ হবে। আমরা সর্বোচ্চ কালেকশন করে পেলাম যে আমাদের 4টা সম্পদ হবে, সেজন্য এখানে আমাদের 4টা ঘর হবে। সম্পদের পাশে কয়টা ঘর হবে? 4টা ঘর হবে। দেখো আমরা কিন্তু 4টা ঘর বানিয়ে ফেললাম। এবং দায় কয়টা দেখো তো, একটা আর হচ্ছে 2টা। তো দায়ের জন্য 2টা ঘর হবে আর মূলধনের জন্য হচ্ছে 1টা ঘর। তাহলে টোটাল হচ্ছে আমাদের কয়টা ঘর? 3টা ঘর। সবাই এই পর্যন্ত বুঝতে ক্লিয়ার লিখে দাও এবং লাভ ব্রেক লিখে দাও। সবাই এই পর্যন্ত বুঝতে পারলে ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো। সবাই এই পর্যন্ত বুঝতে পারলে সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক। সবাই এই পর্যন্ত বুঝতে পারলে একটু ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো। সবাই এই পর্যন্ত বুঝতে পারলে একটু ক্লিয়ার, হ্যাঁ একটু ক্লিয়ার লিখে দাও। স্যার ঘর হিসাব রাখার সাথে সাথে অ্যাসেটসগুলোর নাম ও লিখে রাখলে মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, আমার এখানে তো জায়গা নেই, তুমি তো প্রশ্নের পাশে লিখে রাখবা যে ক্যাশ, প্রশ্নের পাশে লিখে রাখবা যে এখানে ক্যাশ একটা সম্পদ পেয়েছো, অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ পেয়েছো, তারপরে নোটস রিসিভেবল একটা দায় পেয়েছো, এগুলো প্রশ্নের সাথে লিখে রাখবা। আমি তো এখানে জায়গা পাচ্ছি না লেখার জন্য, বুঝছো? আমার তো বুট জানো সীমিত বুট, এখানে জায়গা হয়নি, সেই জন্য আমি লিখে রাখিনি। তুমি যদি মনে করো যে আমার স্যার মনে থাকবে না আমি কোনটা সম্পদ, তাহলে তুমি প্রশ্নের পাশে পেন্সিল দিয়ে লিখে রাখবা ক্যাশ, নোট রিসিভেবল, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, কোনো সমস্যা নাই। কথা কি বুঝছো? মূল কথা হচ্ছে তুমি যদি একজন পারদর্শী অ্যাকাউন্টিং হতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখান থেকে কতগুলো সম্পদ কতগুলো দায় বের করতে হবে। এছাড়া এটা যেভাবে শিখছো সব মুখস্থবিদ্যা কোনো কাজে আসবে না। কথা কি বুঝতে পেরেছ? এবং সম্পদ দায় চেনার জন্য কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাস কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। সবাই তাহলে ক্লিয়ার? আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। তাহলে সবাই কিন্তু ক্লিয়ার। ওকে, সবাই তাহলে ক্লিয়ার, সবাই তাহলে ক্লিয়ার। যাদের নেট প্রবলেম হচ্ছে তারা আবার লাইভ কেটে আবার নতুন করে লাইভে জয়েন হও। সবাই ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এবং তোমরা এখনও মেনশন দিতে থাকো। আচ্ছা তাহলে আমি বুঝতে পারলাম যে আমি 4টা সম্পদ পেলাম। কি সম্পদ? দেখো আমি প্রথমে পেয়েছি ক্যাশ, প্রথমে পেয়েছিলাম কি? ক্যাশ। এখানে উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই। মনে করো যেমন মনে করো আমি এখানে লিখলাম, আমি এখানেই লিখে ফেললাম। মনে করো আমি সাপ্লাইস পেলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সাপ্লাইস, মনে করো আমি সাপ্লাইস লিখলাম। আমি মনে করো এখানে ইকুইপমেন্ট লিখলাম, সমস্যা আছে? কোনো সমস্যা হবে না। ইকুইপমেন্ট তুমি যে ঘরে মনে চায় সেই ঘরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু 4টা সম্পদের ঘর হইলে হয়েছে। তাহলে আমি আরেকটা সম্পদ জানি কি পেয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, তার মানে হচ্ছে দেনাদার। দেখো আমি দেনাদার কিন্তু 2 নাম্বার করে দিচ্ছি, কিন্তু ক্যাশটা সবসময় প্রথম করে দিবা। এটা হচ্ছে একটা ঘরের সৌন্দর্য। ক্যাশটা সবসময় কোন করে দিবা? প্রথম করে দিবা। তাহলে আমি দায় কি পেলাম দেখো তো। দায় পেলাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল, আর এটা হচ্ছে নোটস পেয়াবল, আরেকটা কি আমাদের ক্যাপিটাল, আরেকটা কি সেটা হচ্ছে আমাদের কি ক্যাপিটাল। অথবা এখানে তুমি লিখতে পারো ওনার্স ইকুইটি লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমরা এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার। আচ্ছা এই পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার। আচ্ছা বলতেছে মাহবুব আলম জয়, নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল তার জন্য কি একটা ঘর হবে? না, নোটস পেয়েবলের জন্য আর অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা ঘর হবে না। আমি একটু বুঝিয়ে দিতেছি, কারণ নোটস পেয়েবল অনেক সময় সুদ জড়িত থাকে আর অ্যাকাউন্টস পেয়েবলের সাথে কোনো সুদ জড়িত থাকে না, সেই জন্য 2টা দায় কিন্তু 2 রকমের। হ্যাঁ, নোটস পেয়েবল কিন্তু অনেক সময় বড় টাকা থাকলে এটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়ও ধরা যায়। যেহেতু নোটস পেয়েবল একটা দায় আর নোটস অ্যাকাউন্টস পেয়েবল আরেকটা দায়, তুমি প্রত্যেকটা দায়ের জন্য আলাদা ঘর বানাও, ঠিক আছে? কখনোই নোটস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল একসাথে ঘর বানাবো না, এটা ভুল হবে, অনেক বড় ভুল হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের টেবুলারের ঘর এই পর্যন্ত হয়ে গেছে। বিশ্বাস করো যারা এই পর্যন্ত পারবা, এখন সম্পূর্ণ ম্যাথ কিন্তু তুমি পারবা। 2018 সাল এই পর্যন্ত যারা পারবা সম্পূর্ণ ম্যাথই তুমি পারবা। দেখো 2018 সালের জন্য আমরা টেবুলারের জন্য ঘর বানিয়ে ফেলছি। আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে আমার এখানে কয়টা সম্পদ হবে, সম্পদের জন্য আমি ঘর বানাবো। তারপর আমাকে সিলেক্ট করতে হবে কতগুলো দায় হবে, এবং মালিকানা সত্ত্ব একটা ঘর হবে। আর মালিকানা সত্ত্বকে বাংলা কি পাওয়া যায়? ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স আর হচ্ছে ড্রয়িংস। এই 4টার জন্য আমার আলাদা কোনো ঘর হবে না। এই 4টা মিলে আমাদের একটা ঘর হবে। শুধু কার ঘর হবে? সম্পদের ঘর হবে এবং দায়ের ঘর হবে, আর মালিকানা সত্ত্বের একটা ঘর হবে। ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পেরেছি? সবাই কিন্তু ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি কিন্তু এখন অঙ্ক শুরু করে দেবো, দাপ করে শেষ হয়ে যাবে। অঙ্ক শুরু করে দেবো, দাপ করে শেষ হয়ে যাবে। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। সবাই আবার একটু ক্লিয়ার, সবার মুখ থেকে আবার একটু ক্লিয়ার শুনতে চাইতেছি। সবাই আবার একটু ক্লিয়ার লিখে দাও। আমি অঙ্কটা শুরু করে দিই, দাপ করে শেষ হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, এই পর্যন্ত অঙ্কটা বোঝার বিষয়, আর কোনো কিছু বোঝার বিষয় না। কথা কি বুঝতে পেরেছ? সবাই একটু দাপ করে লিখে দাও। সবাই একটু দাপ করে ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার লিখে দাও।
নুসাইবা নূর ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। রিয়া ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। মনে করো তোমাদের একটু রেস্ট দিলাম, ঠিক আছে? এখন আমরা অঙ্কটা শুরু করে দিব। সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। মুশফিকা জান ক্লিয়ার, এরিন জান ক্লিয়ার, আচ্ছা হাসান, আচ্ছা সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও প্লিজ। ওকে, সবাই তাহলে মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছো যে আমরা যখনই হিসাব সমীকরণ অথবা টেবুলার অ্যানালাইসিস করব, আমাকে অবশ্যই একজন হিসাব বিজ্ঞানী হিসাবে চিনতে হবে যে এই লেনদেনে কতগুলা দায় আছে এবং কতগুলা সম্পদ আছে। আমি না চিনলে কিভাবে গড় কাটবো? আর যদি আমি মুখস্থ করে গড় কাটি তাহলে অবশ্যই আমার সমস্যা হবে। একটা স্যার দেখে বুঝতে পারবে যে তুমি অবশ্য আগে তুমি অ্যানালাইসিস করো নাই যে কতগুলা দায় হবে কতগুলা সম্পদ হবে, সেই জন্য তোমার গড় দেখে স্যার বুঝতে পারবে। বুঝছো? তাহলে চলো আমরা এখন অঙ্কটা শুরু করে দিলাম। ভালো করে খেয়াল করো সবাই। দেখো নভেম্বর 1, দেখো নভেম্বর 1 দেখো কি বলছে। এখন কিন্তু আমি ভালো করে পড়বো। দেখো খাদিজা ইনভেস্টেড 30,000 টাকা। খাদিজা যদি 30,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করে, খাদিজা যদি 30,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করে, সে কিন্তু ব্যবসায়ের মালিক। মালিকে যদি ব্যবসায় 30,000 টাকা ইনভেস্ট করে, তাহলে আমাদের ব্যবসায় কি 30,000 টাকা বাড়বে নাকি কমবে? দেখো তো বাড়বে নাকি কমবে? তাহলে দেখো 30,000 টাকা প্লাস, প্লাসের আগে চিহ্ন দিতে হয় না। এবং এই যে 30,000 টাকা মালিকে দিল, মালিকে দিলে ব্যবসার জন্য এটা কি বলা হয়? একজন একটু আনসার বলো তো। মালিকে যদি কোনো কিছু ব্যবসায় দেয় সেটা কি হয়? একজন একটু কমেন্ট করো। মালিকে যদি ব্যবসায় কোনো কিছু দেয় সেটা কি হয়? মালিক যদি ব্যবসায় কোনো কিছু দেয় সেটা কি হয়? একজন একটু আনসার করে দাও তাড়াতাড়ি। মালিক যদি কোনো কিছু ব্যবসায় কোনো কিছু দেয় সেটা কি হয়? মালিক যদি ব্যবসায় কোনো কিছু দেয় সেটা ক্যাপিটাল হয়। এখন বলো তো ক্যাপিটাল কি বাড়লো নাকি কমলো? অবশ্যই ক্যাপিটাল বাড়লো। তাহলে আমরা বুঝতে পারলাম খাদিজা 30,000 টাকা ব্যবসায় দেওয়ার কারণে আমাদের নগদ 30,000 টাকা বাড়ছে, এবং মালিক যদি ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করে সেটা কিন্তু ব্যবসার জন্য মূলধন। তাহলে মূলধন বাড়ছে কত টাকা? 30,000 টাকা। এখন তোমরা রিমার্কসটা মাথায় নিও না, আমি রিমার্কসটা তোমাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এই যে রিমার্কসটা তোমরা টেনশন করো না, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। রিমার্কস অবশ্যই দিতে হবে। আচ্ছা সবাই তাহলে বুঝতে পেরেছো মূলধন। মাসুমা আক্তার সবাই বলতেছে মূলধন। ওকে, থ্যাংক ইউ ভালো করে বোঝার জন্য। তারপর হচ্ছে আমাদের নভেম্বর কত? তারপর হচ্ছে আমাদের নভেম্বর কত? আচ্ছা তারপর হচ্ছে আমাদের নভেম্বর কত? 3, নভেম্বর 3। ভালো করে খেয়াল করো। দেখো কি বলছে। দ্য বিজনেস বোর্ড, হ্যাঁ দ্য বিজনেস বোর্ড বা বড় বলা হয়, হ্যাঁ বিজনেস ঋণ আনিছে 5,000 টাকা ফ্রম দ্য ব্যাংক। ব্যাংক থেকে সে 5,000 টাকা ঋণ আনছে। অ্যান্ড নোটস পেয়েবল ওয়াজ সাইন্ড, যা নোটস পেয়েবলের মাধ্যমে সাইন করে 5,000 টাকা খাদিজা ঋণ আনছে। খাদিজা ঋণ আনুক আর যাই আনুক, খাদিজা কিন্তু 5,000 টাকা ব্যবসায় আনছে। নগদ কি বাড়লো নাকি কমলো? অবশ্যই নগদ টাকা বাড়ছে। আমরা কিন্তু বাড়া কমা নিয়ে জাবেদা করেছি, বাড়া কমা নিয়ে কিন্তু এটা করবো। দেখছো কত সহজ। তাহলে নগদ টাকা বাড়লো কত টাকা? 3 তারিখ নগদ আমার কত বাড়ছে? 5,000 টাকা। এখন কথা হচ্ছে সে যদি নিজে টাকা দিত তাহলে মূলধন বাড়তো, কিন্তু না, সে নিজে টাকা দেয়নি। সে নোটস পেয়েবলের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ আনছে। তাহলে কি নোটস পেয়েবল হচ্ছে একটা দায়? আমাদের নোটস পেয়েবল নামে দায়ের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? বলো, আমাদের নোটস পেয়েবলের দায়ের পরিমাণ বাড়লো নাকি কমলো? অনেকে বলে দিচ্ছে NP প্লাস। দেখছো আমরা কিন্তু বাড়া কমা নিয়ে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান পড়াটা শুরু করেছিলাম। এই বাড়া কমা দিয়ে আমাদের BBA 4th ইয়ার এবং MBA পর্যন্ত শেষ হয়ে যাবে। কথা কি বুঝছো? এখনো সময় আছে। যারা আমাদের প্রথম ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো নাই, ভালো করে রাখো, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, কি সহজ টেবুলার অ্যানালাইসিস। সবাই মনে করে কত কঠিন। তাহলে আমাদের 3 পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো আমরা 5 পড়ব। ইকুইপমেন্ট কস্টিং 10,000 টাকা ওয়াজ পারচেস। আমি ইকুইপমেন্ট কস্টিং 10,000 টাকা মানে হচ্ছে 10,000 টাকা কস্ট হয়েছে। ইকুইপমেন্টের বাবদ 10,000 টাকার আমি ইকুইপমেন্ট কিনছি। ওয়াজ পারচেসড ফর 4,000 টাকা ক্যাশ অ্যান্ড নোটস পেয়েবল 6,000 টাকা। দেখো আমি 10,000 টাকার ইকুইপমেন্ট যদি কিনি তাহলে আমার ব্যবসায় 10,000 টাকার ইকুইপমেন্ট কি বাড়লো নাকি কমলো? অবশ্যই বাড়ছে। আমি ইকুইপমেন্ট কিনি, বাকিতে কিনি আর নগদে কিনি। আমি ইকুইপমেন্ট কিনা মানে কি, আমার ব্যবসায় ইকুইপমেন্ট আসছে, আমার ইকুইপমেন্ট 10,000 টাকার বাড়ছে। এখন কথা হইলো আমি নগদে দিছিলাম 4,000 টাকা। আমি যদি ওই লোকেরা 4,000 টাকা নগদে দিয়ে দেই, আমার কি নগদ টাকা কমবো নাকি বাড়বো? আমার নগদ টাকা কিন্তু কমে যাবে 4,000 টাকা।
দেখছো 4,000 টাকা কিন্তু কমে গেছে। কত তারিখ? 5 তারিখ। বলো তো আর কি হবে? বলো তো আর কোন কোন জায়গায় যাবে? বলো তো আর কোন জায়গায় যাবে একটু বলো তো দেখি, বলো একটু দেখি। ইকুইপমেন্ট প্লাস ক্যাশ মাইনাস এপি মাইনাস, দেখছো এপি কি বলছো? এপি ফারজানা ইয়াসমিন কি বলছো? এপি মাইনাস নাকি প্লাস বলছো? দেখো তাহলে ভালো করে একটু দেখো, এপি প্লাস হবে, এপি প্লাস, সরি হ্যাঁ বুঝতে পেরেছো তুমি। দেখো এখন খেয়াল করো, আমি 10,000 টাকার ইকুইপমেন্ট কিনছি। 10,000 টাকা ইকুইপমেন্ট আমি বাকিতে কিনি বা নগদে কিনি, আমার ব্যবসায় 10,000 টাকা ইকুইপমেন্ট আসছে, 10,000 টাকা আমার বাড়ছে। এখন কথা হচ্ছে আমি যে 4,000 টাকা নগদে দিয়ে দিলাম, আমার নগদটা কি 4,000 টাকা কমছে না? দেখো 4,000 টাকা আমি মাইনাস করে দিচ্ছি, দেখছো ব্র্যাকেট মানে কিন্তু মাইনাস, হিসাব বিজ্ঞানের এটা একটা কিন্তু হিসাব বিজ্ঞানের একটা সাইন। এখন কথা হলো আমি কিন্তু 4,000 টাকা দেই নাই, এই যে 4,000 টাকা ওই লোকে আমার কাছে পাইবো, আমি যে নোটের মধ্যে সাইন করে আসছি, আমার কি একটা দায় বাড়ে নাই? কোন দায় বাড়ছে? নোটস পেয়েবলের দায় বাড়ছে না অ্যাকাউন্টস পেয়েবল? যেহেতু আমি নোটে সাইন করে আসছি সেই জন্য নোটস পেয়েবলের দায় বাড়ছে। কত টাকা? 6,000 টাকা। দেখছো? তাহলে আমার কিন্তু তুমি দেখো এই লেনদেন কিন্তু আর কোথাও যাবে না। কেন যাবে না? কারণ তুমি তো আর খুঁজেই পাবে না যে কোন কোন জায়গায় যাইবো, কারণ এই লেনদেনের কারণে আমার ইকুইপমেন্ট বাড়ছে, নগদ টাকা কমছে, দায় বাড়ছে, এর বাইরে কোনো কিছু চিন্তা তুমি করতে পারবে না তো, কারণ এটা হিসাব বিজ্ঞানে তোমাকে হাত পা বেঁধে দিচ্ছে। তুমি চিন্তা করে দেখো এর বাইরে কোথাও যাবে না, তুমি আজারা চিন্তা করলে কোনো লাভ হবে না। ওকে, সবাই দেখি ভালো বুঝতেছে, সবাই ভালো বুঝতেছে, দেখছো কত কঠিন মনে করতে তোমরা না? আচ্ছা 8 তারিখ দেখো, সাপ্লাইস কস্টিং 2,000 টাকা, পারচেজ ওয়ার অন অ্যাকাউন্ট। 2,000 টাকার সাপ্লাইস কিনা হয়েছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে। আমি বাকিতে কিনি নগদে কিনি, আমি বাকিতে কিনি নগদে কিনি, 2,000 টাকার সাপ্লাইস কিনছি, আমার কিন্তু সাপ্লাইসের পরিমাণ বাড়বে 2,000 টাকা। এখন কথা হয়েছে যদি আমি নগদে কিনতাম, নগদ টাকা আমি দিয়ে দিতাম না, আমার সাথে তার সম্পর্ক ভালো, আমি বাকিতে কিনছি, কিন্তু বাকিতে কিনলে কি আমার কি হিসাব কিতাব শেষ? না, ওই লোকে আমার কাছে 2,000 টাকা পাবে। 2,000 টাকা কেউ পালে সেটা কি বলা হয়? অ্যাকাউন্টস পেয়েবল, বাংলাতে বলা হয় পাওনাদার। এখন বলো পাওনাদারের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? ভালো করে বলো তো। এই যে পাওনাদার পরিমাণ বাড়লো, অনেকে কিন্তু বলে দিতেছে, তাহলে আমার পাওনাদার বাড়ছে কত? 2,000 টাকা। কথা কি বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। আমি কিন্তু আজকে ম্যাথটা শিখাইতেছি, হ্যাঁ, তারপরেও নেক্সট ক্লাসে আমরা আরেকটু পরিবর্তন আনবো, আমাদের কিভাবে করলে আমাদের আরেকটু সুন্দর হয়। তবে আমরা যে ম্যাথটা শিখতেছি সেটাই হচ্ছে আজকে মেইন বিষয়, হচ্ছে ম্যাথটা শেখা। তারপরে খেয়াল করো, আমরা কিন্তু ভালো করে বুঝতে পারতেছি। তারপরে আমরা কত তারিখ দেখব? 11 তারিখ। খেয়াল করো 11 তারিখ, 11 তারিখ দেখো, টাকা 1500 পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেয়াবল। নোটস পেয়াবল বাবদ আমার কাছে যে টাকা পাবে তাদেরকে আমি 1500 টাকা পেমেন্ট করেছি। আবার পড়তেছি দেখো 11 নাম্বার, টাকা 1500 পেমেন্ট, আমরা 1500 টাকা পেমেন্ট করেছি, ওয়াজ মেড অন নোটস পেয়াবল। নোটস পেয়েবল বাবদ আমাদের 50 টাকা যে পাইতো, আমরা তাদেরকে 50 টাকা পেমেন্ট করেছি। এখন বলো তো 50 টাকা যদি আমরা পেমেন্ট করি, আমাদের নগদ টাকা কি 1500 কমে যাবে না? অবশ্যই কমে যাবে। এখন আমি কিসের টাকা পরিশোধ করলাম? নোটস পেয়েবলের টাকা। নোটস পেয়েবলের টাকা যদি আমি কাউকে পরিশোধ করি, নোটস পেয়েবল দায় কি বাড়বে নাকি কমবে? একটু তোমরা বলে দাও তো, নোটস পেয়েবলের টাকা কি বাড়বে নাকি কমবে? ফারজানা ইয়াসমিন বলতেছে কমবে, ফারজানা ইয়াসমিন বলতেছে নোটস পেয়েবল কমবে। তারপরে কে বলতেছো? আচ্ছা, মাহবুব আলম বলতেছে ক্যাশ কমবে। ঠিক আছে, নোটস পেয়েবল কি বাড়বে নাকি কমবে সেটা বলো। ক্যাশ মাইনাস নোটস পেয়েবল মাইনাস নুসাইবা নূর, থ্যাংক ইউ। সবাই আমার থেকে ভালো বুঝতেছো, দেখছো আমি কিন্তু তোমাদের থেকে বেশি সিনিয়র না। মনে করো তোমাদের সাথেই পড়াশোনা করি। ক্যাশ মাইনাস নোটস পেয়েবল মাইনাস। আচ্ছা, আরেকজন বলতেছে হ্যাঁ কমবে, নোটস পেয়েবল কমবে। তাহলে আমি জানি এটা আমার দায় ছিল, আমি কাউকে টাকা দিলে আমার দায়িত্ব অবশ্যই কমবে। ক্যাশ কমবে, আমার দায় কমবে। কত সুন্দর, কত সুন্দর আমাদের অঙ্ক। এগুলা বলে মানুষে করতে ভয় পায়, এগুলা বলে মানুষে করতে ভয় পায়। আচ্ছা, এটা কি কোনো ম্যাথ হইলো? এটা তো একজন দোকানদারে জিজ্ঞেস করলো, সে বলে দিব এবার আমি 1500 টাকা দিয়েছি, আমার নগদ টাকা কমছে, আমার 1500 টাকা দায় কমছে। এটা অঙ্ক করার কি আছে? ঠিক আছে না? আচ্ছা, তারপরে খেয়াল করে ভালো করে, সবাই জানতাছো সবার অঙ্ক শেষ, সবাই অঙ্ক করে ফেলছে, সবাই ভালো পারে, বুঝছো হৃদয়? সবাই ভালো পারে, এক ক্লাসেই সবাই চাঙ্গা। 14 তারিখ দেখো, 14 তারিখ, 14 তারিখ দেখো কি বলছে, ক্যাশ রেভিনিউ, নগদে আয়, ক্যাশ মানে নগদ, রেভিনিউ হচ্ছে আয়, নগদে আয় অফ টাকা 8,000 টাকা ওয়াজ কালেক্টেড।
আমি কাউকে সেবা দিছি, সাথে সাথে 8,000 টাকা পেয়ে গেছি। 8,000 টাকা পাইলে আমার কি 8,000 টাকা বেড়ে যাবে, তাহলে কিন্তু আমার 8,000 টাকা প্লাস। এখন কথা হচ্ছে আমি বুঝলাম যে আমার 8,000 টাকা বাড়ছে, কিন্তু আমি যেটা সেবা দিলাম আমার আয় হইলো, আয় হইলে কোথায় যাবে বলো তো, দেখি তো বলো তো, আয় হইলে কোথায় যাইব, আয় হইলে কোথায় যাবে একটু বলো তো দেখি। এই যে নুসাইবা নূর বলতেছে ক্যাপিটাল প্লাস ক্যাশ প্লাস কত চালু, দেখছো কত ভালো বুঝতেছে ওরা। সবাই একটু বলো তো দেখি এই আয়টা কোথায় যাইব বলো তো দেখি, আয়টা কোথায় যাইব সবাই একটু বলো, বলো তো দেখি আয়টা কোথায় যাইব। আমরা কিন্তু এগুলা ক্লাস 9, 10 সরি আমরা কিন্তু এগুলা কি আমাদের বিগত 4টা ক্লাসে সব কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম যে আয় বাড়লে কি হয়, আয় বাড়লে ক্রেডিট হয়, এবং আয় বাড়লে আমাদের ব্যবসায় কি বাড়বে, মূলধন বাড়বে। দেখো এই কথা কিন্তু আমি বলি নাই, সমীকরণে কিন্তু বলছে, দেখো সমীকরণটা খেয়াল করো, দেখো যখন আমরা ওইকে ভাঙি তখন কি পাই, ক্যাপিটাল প্লাস আর, দেখছো তার মানে বুঝতে পারলাম কি যে আয় হইলে মূলধন বাড়ে, এক্সপেন্স হলে মূলধন কমে, উত্তোলন হলে মূলধন কমে। তাহলে আমরা নতুন করে আরেকটু ক্লিয়ার করে বুঝে নেই, মালিকানা সত্ত্ব 4টি কারণে বাড়ে এবং কমে, মালিকানা সত্ত্ব 4টি কারণে বাড়ে এবং কমে। এক হচ্ছে যদি ব্যবসায় অতিরিক্ত মূলধন অথবা ক্যাপিটাল ব্যবসায় মালিক বিনিয়োগ করে তাহলে বাড়বে। দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসায় যদি আয় হয় তাহলে ব্যবসায়ের মূলধন বাড়বে, এবং 2টি কারণে কমবে, যদি ব্যবসায় ক্ষতি হয় অথবা খরচ হয় অথবা ব্যয় হয় তাহলে ব্যবসায়ের মূলধন কমবে, দেখো ই মাইনাস, এবং মালিক যদি সেই ব্যবসা থেকে টাকা নিয়ে যায়, উত্তোলন মানে ড্রয়িংস, সে টাকা নিয়ে যায় তাহলে ব্যবসায়ের মূলধন কমবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমাদের মালিকানা সত্ত্ব 2টি কারণে বাড়ে, এক হচ্ছে মালিকের মূলধন বিনিয়োগ করলে মূলধন বাড়ে, আর হচ্ছে ব্যবসা আয় হলে মূলধন বাড়ে, 2টি কারণে কমে। যদি মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে যায় সেই কারণে কমবে, এবং যদি ব্যবসার কোনো ক্ষতি অথবা লস হয় ব্যবসা থেকে মালিকানা সত্ত্ব কমবে। তাহলে যেহেতু আমরা বুঝতে পারলাম যে আমরা সেবা দিয়েছি, এটা আমাদের ব্যবসার জন্য আয় হয়েছে, 8,000 টাকা আয় হয়েছে, তাহলে অবশ্যই আমাদের ব্যবসার মূলধন কি 8,000 টাকা বাড়বে। কেন আমরা এই 4টার জন্য আলাদা করে গড় করিনি, দেখছো, কারণ এই 4টা আমাদের মূলধনকে প্লাস করবে আবার মাইনাস করবে, দরকার নেই 4টার জন্য আলাদা করে গড় করা। ক্লিয়ার? এটা সাপ্লাইস থেকে বিয়োগ আর ক্যাপিটাল থেকে বিয়োগ হবে 1,000 টাকা। দেখো এত অ্যাডভান্স করতেছস কে ভাই, তোরা যদি এখনই অ্যাডভান্স হয়ে যাস তাহলে কেমনে হইব, অ্যাডভান্স হইস না, অ্যাডভান্স হওয়ার কোনো দরকার নেই, আমার সাথে সাথে ক্লাস কর। এ প্লাস না 90+ মার্কস তোমার বাসায় চলে যাবে ইনশাল্লাহ, 90+ মার্ক তুমি পাইবা, এই গ্যারান্টি দিয়ে আমি তোমাকে পড়াবো, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। বুঝতে পেরেছো? তারপর দেখো আমাদের 14 তারিখের পর হচ্ছে 20 তারিখ। 20 তারিখ দেখো, 20 তারিখ দেখো, সবাই 20 তারিখ দেখো, ভালো করে খেয়াল করো। 20 তারিখ রেভিনিউ অফ 2,000 টাকা ওয়াজ আর্নড, রেভিনিউ আয় হয়েছে অফ 2,000 টাকা ওয়াজ আর্ন, মানে আমি কাউকে 2,000 টাকার সেবা দিয়ে দিছি, আমার আয় হয়ে গেছে, বাট নট ইয়েট কালেক্টেড, কিন্তু আমি এখনও তার কাছে টাকা পাইনি। এরকম কি কখনো হয় না যে আমরা টিউশনি করতে গেছি, 1 মাস টিউশনি পড়াই ফেলছি, মাসের 1 তারিখ চলে আসছে, আমরা এখনও টাকা পাইনি, তার মানে কি এটাকে আমার আয় হওয়া আটকে আছে? এটা কিন্তু আমার আয় হয়ে গেছে, তার মানে আমি টাকাটা পরে পাবো। যদি আয় হয়ে যায় তাহলে তো অবশ্যই আমার ব্যবসায় মূলধন বেড়ে যাবে। কত টাকার আয় হয়েছে? 2,000 টাকা, তাহলে 2,000 টাকা আমার ব্যবসায় কি মূলধন বেড়ে যাবে। এখন কথা হচ্ছে যদি আমি সেটা নগদে পাইতাম আমার নগদ টাকা বেড়ে যেত, কিন্তু না, আমি নগদ পাইনি, আমি একজন লোকের কাছে এখন টাকাটা পাবো। আমি যার কাছে টাকা পাই সেটা হচ্ছে আমার জন্য দেনাদার, ইংলিশে বলা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে হচ্ছে আমার দেনাদারের পরিমাণ বাড়ছে কত? 2,000 টাকা। তাহলে এখানে আমার দেনাদারের পরিমাণ কত টাকা বাড়লো? 2,000 টাকা। তো সবাই আমরা বুঝতে পারলাম যে এই সেবা দেওয়ার কারণে আমাদের দেনাদার বাড়ছে 2,000 টাকা, এবং আমাদের মূলধন বাড়ছে 2,000 টাকা। কেন বাড়লো? কারণ সেবা দেওয়া হচ্ছে একটা আয় হলে মূলধন বাড়ে, আর বাকিতে আমি যদি কাউকে সেবা দিই আমার অবশ্যই দেনাদার বাড়বে, কারণ আমি তার কাছে টাকাটা দাবি করতে পারবো। ওকে, তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু সবাই একটু ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার। সবাই একটু ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার। কি টেবুলার অ্যানালাইসিস কি ইজি নাকি কঠিন? একটু কমেন্টে জানাই দাও। তারপর দেখো 23 তারিখ, 20-এর পর হচ্ছে 23 তারিখ, 20-এর পর হচ্ছে 23।
20-এর পরে হচ্ছে 23। দেখো 23 তারিখ কি বলছে, রেন্ট এক্সপেন্স ভাড়া খরচ অফ টাকা 1200 টাকা, ওয়াজ পেড ফর ক্যাশ ভাড়া খরচ যেটা 1200 টাকা নগদে প্রদান করা হয়েছে। আমি যদি ভাড়া, আমার ঘর ভাড়া যদি আমি নগদে দেই, তাহলে কি আমার নগদ টাকা কি কমবো নাকি বাড়বো? একমাত্র পাগলে কইব যে তার নগদ টাকা বাড়ছে। আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ, আমরা কখনো এটা বলবো না। এখন বলো তো, এই যে ভাড়া আমি দিলাম, আমার ঘর ভাড়া আমি দিলাম, এটা কি আমার খরচ হইলো নাকি আয় হইলো? যদি সেটা খরচ হয় তাহলে কোথায় যাবে, কার উপর প্রভাব পড়বে বলো দেখি তো, কে কে বলতেছো? হ্যাঁ, এখানে কি বলতেছো? ক্যাপিটাল প্লাস ক্যাশ মাইনাস ক্যাপিটাল প্লাস। তিন্নি কি বলতেছো? তিন্নি একটু দেখো। তিন্নি এখানে আমার 1200 টাকার নগদ থেকে কমবে, এবং যেহেতু এটা খরচ, আমার মূলধন থেকে 1200 টাকা কমবে। কত? হ্যাঁ, 1200 টাকা। ওকে, তাহলে 1200 টাকা কমলো, 1200 টাকা বাড়লো। পানির মতো ক্লিয়ার, একদম ইজি। হ্যাঁ, এর চেয়ে ইজি কিছুই না। এগুলো আমার 9, 10 স্টুডেন্টই পারে। যারা আমার কাছে 9, 10 অনলাইনে অফলাইনে বেচ পড়ে, তারা এগুলো খুব ইজিলি পারে। ওদের জন্য আমরা কষ্ট করতে না। আমি 2-3টা ক্লাস বুঝাই দিই, আর জাবেদা যেভাবে করাই বা অন্য টপিক যেভাবে করাই, এটা নতুন করে শিখাইতে হয় না, খালি একটু বুঝাই দিয়ে ওরা এমনিতেই পারে। এগুলো কোনো বিষয় না আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে। এটা আমি মনে করি একদম ইজি একটা বিষয়। দেখো, এই অঙ্কটা বলে তুমি 10 মার্ক পাবা। তুমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই অঙ্কটা বলে তুমি 10 মার্ক পাবা, এবং কত সহজ একটা ম্যাথ। তুমি এটা যদি বই পাও, তুমি 1 নম্বর একটা বিতু। কথা কি বুঝতে পেরেছো? তারপর দেখো 25 তারিখ, আমার কিন্তু 23 তারিখ শেষ। 25 তারিখ যখন ওয়ার্কশিট করবো, ওয়ার্কশিট কার্যপত্র দেখবো, তখন অনেক বড় অঙ্ক হইব। তখনও অনেকে ভয় পায়। ওয়ার্কশিট যে কত সহজ রে ভাই, ওয়ার্কশিট যখন করাবো তখন বুঝতে পারবি। 25 তারিখ ওয়েজেস টাকা 1000, মজুরির টাকা 1000, এন্ড স্যালারি 5000 টাকা, মানে বেতন 5000 টাকা, মজুরি 1000 এবং বেতন হচ্ছে 5000, টোটাল 6000 টাকা। ওয়ার পেড ফর ক্যাশ, আমি একজনের মজুরি দিছি 1000 টাকা এবং একজনের স্যালারি দিছি 5000 টাকা, টোটাল আমি 6000 টাকা দিয়ে দিলাম। আমি নগদে দিছি না? অবশ্যই নগদে দিছি, পেড ফর ক্যাশ লেখা। তাহলে নগদে দিলে আমি 6000 টাকা কি মাইনাস হইব? ঠিক আছে, 6000 টাকা মাইনাস হবে। যেহেতু আমার 6000 টাকা একসাথে মাইনাস হচ্ছে, আমি একসাথে মাইনাস লিখতে পারবো। এবং দুইটাই আমার জন্য খরচ হলে কি কমবে? মূলধন কমবে। সবাই ক্লিয়ার? ক্যাপিটাল মাইনাস ক্যাশ মাইনাস কত? চালো। সবাই কত? চালো। আচ্ছা, তোমাদের কি কোনো সমস্যা আছে? সবাই একটু দেখো তো। আচ্ছা, তারপর হচ্ছে 30 তারিখ, 25 তারিখ পর্যন্ত সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি এখন একটু ওয়েট করব তোমাদের জন্য, একটু আজান দিতেছে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। 25 তারিখ পর্যন্ত সবাই যদি ক্লিয়ার থাকো লেখো। 25 তারিখ পর্যন্ত যদি ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লিখে দাও। লাভ ব্রেক দিতে থাকো, সবাই ক্লিয়ার লিখে দাও, লাভ ব্রেক দিতে থাকো। সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক দিতে থাকো। ফারজান ইয়াসমিন ক্লিয়ার, ইফজা মারুয়া ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস, থ্যাংক ইউ বোঝার জন্য। ইসরাত জাহান ক্লিয়ার। সবাইকে কমেন্ট করতে হবে, একদম 56 জন, 60 জন লাইভে আসো, 60 জনকে কমেন্ট করতে হবে। প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো। 25 পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, 25 পর্যন্ত ক্লিয়ার। দেখো, কেউ বলে না যে স্যার পারি নাই, বুঝি না। দেখো তো, এত সহজ না হইলে কারো না কারো তো সমস্যা হইতো, তাই না? কারো না কারো তো সমস্যা হইতো। একদম ইজি একটা ম্যাথ। হ্যাঁ, দেখো, লামিয়া আক্তার জান্নাত ক্লিয়ার, ওয়াসেনাথ বিনতে ক্লিয়ার, সেট কুয়েন ক্লিয়ার। সেট কুয়েন ভাই, তোর এত নাম, সুন্দর সুন্দর নাম। সেট কুয়েন কেন হাসি কুয়েন দিতে পারোস না? আচ্ছা, মুক্তামণি ক্লিয়ার, এক্সিলেন্ট, থ্যাংক ইউ মুক্তামণি। ইফজাম আরব ক্লিয়ার, মুশফিকা জাহান ক্লিয়ার, মাসুমা আক্তার ক্লিয়ার, বিনতি রিতা ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, নুসাইবা নূর ক্লিয়ার। সবাই খালি ক্লিয়ার। আর লাভ ব্রেক, ঠিক আছে? সবাই লাভ ব্রেক দিতে থাকো। বুঝতে পেরেছ? এইভাবে তোমাদের 4টা ইয়ার পড়াবো এবং MBA পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। ঠিক আছে? বাংলাদেশের অনার্স লেভেলের সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম তৈরি করবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি, যদি তোমরা আমাকে সাপোর্ট করো। বুঝতে পেরেছ? সবাই মনে রাখবা। আচ্ছা, সাবরিনা সামা ক্লিয়ার, আয়েশা নাবিলা ক্লিয়ার, সুইট রাফা ক্লিয়ার, কেয়ারলেস বয় শিকদার শাহরিয়ার ক্লিয়ার। ভাই, সব কি মাইয়া? কোনো পোলা নাই? আরে ছেলেরা একটু সিরিয়াস ভাই, একটু সিরিয়াস মাইয়ারা আমাদের থেকে আগায় যাইতেছে ভাই, একটু সিরিয়াস ভাই। তোরা একটু কমেন্ট কর। হ্যাঁ,
জলি আক্তার ক্লিয়ার, স্তিনহি ক্লিয়ার, আচ্ছা হুসাইন ক্লিয়ার, এতক্ষণ আইসত আরবি নাম জানি খুবই ইজি ইসরাজান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা এখন 30 নাম্বারে চলে যাব। সবাই একটু ক্লিয়ার, কেউ কিন্তু প্রবলেমের কথা বলনি। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে 30 নাম্বারে। ঠিক আছে, দেখো আমরা এখন 30 নাম্বারে চলে যাব। সবাই খেয়াল করো, সবাই খেয়াল করে দেখো। সাপ্লাইজ কস্টিং 1500 টাকা, 1500 টাকার কস্ট, সাপ্লাইজ 1500 টাকা, মানে যার ব্যয় হচ্ছে 1500 টাকা। খেয়াল করো কস্টিং মানে কি, মনে করো সাপ্লাইসের মূল্য 1500 টাকা। ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইজ, ওয়ার ইউজড 1500 টাকার সাপ্লাইজ ব্যবহার হয়েছে। আউট অফ সাপ্লাইজ পারচেস অন নভেম্বর 8, আমরা যে নভেম্বর 8 তারিখে সাপ্লাইজ পারচেস করেছি ওইখান থেকে আমরা সাপ্লাইজ ব্যবহার করে ফেলছি 1500 টাকার। এখন মনে করো আমাদের কথায় আমরা যদি বলি, আমরা মনে করো গত কোরবানি ঈদ এবং রোজার ঈদের মধ্যে আমরা 20 পিস জামা কিনছি। এখানে অনেকে আছে এত জামা কিনে, যাই হোক আমরা 20 পিস জামা কিনছি, মনে করো জামাটা আমার সম্পদ। এখন ওইখান থেকে তুমি ব্যবহার করতে করতে কি 15 পিস ব্যবহার করে ফেলছো। তোমার কি নগদ টাকা কমছে নাকি জামা কমছে বলো তো, বলো নগদ টাকা কমছে নাকি জামা কমছে? আচ্ছা, তাহলে এমকে হিমেল আমি দাওয়াতে আসছি, ওকে সমস্যা নেই। তাহলে কি আমি নগদ টাকা ব্যবহার করলাম? না, আমি জামা ব্যবহার করে ফেললাম। ঠিক সেই পরিমাণ আমি যে 8 তারিখে 2000 টাকার সাপ্লাইজ কিনছি, ওই সাপ্লাইজ থেকে আমার এই মাসে গিয়া দেখলাম 30 তারিখে 1500 টাকার সাপ্লাইজ খরচ হয়ে গেছে। তো 1500 টাকা যদি সাপ্লাইজ খরচ হয়ে যায়, আমার 1500 টাকা কি সাপ্লাইজ প্লাস হবে নাকি মাইনাস হবে? দেখো তো 1500 টাকা সাপ্লাইজ মাইনাস। সাপ্লাইজ সম্পদ আমি জানি, কিন্তু এটাকে আমি ব্যবহার করতে করতে খরচ করে ফেলেছি। এটা এখন কী হয়ে গেল? একটা খরচ হয়ে গেল। খরচ হলে কি কমে? মূলধন কমে। তাহলে আমার 1500 টাকা মূলধন কমে গেল। শেষ, আজকে আমাদের অঙ্ক শেষ। আমরা এখন এটা কি যোগ বিয়োগ মিলাবো। সবাই যোগ করো, সবাই যোগ বিয়োগ মিলাও। সবাই কি ক্লিয়ার? এই অঙ্ক 100%, সবাই লেখো 100%, 100% ক্লিয়ার লিখে দাও। সবাই 100% ক্লিয়ার লিখে দাও। এখন আমি নিজের হাতে ক্যালকুলেশন করে এটা মিলাবো। আমরা তারপরে বইয়ের দিকে তাকিয়ে দেখব আমাদের অঙ্ক কি মিলছে নাকি মিলে নাই। সবাই সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও। তোমাদের জন্য 2টা হোমওয়ার্ক থাকবে। এবং দেখো আমরা আজকে যেই ম্যাথটা করছি এটা রিসেন্টলি 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে এবং 2014 সালে আসছে। কত সৌভাগ্যবান এই অঙ্কটা যে বোর্ড পরীক্ষায় 2বার আসছে। ঠিক আছে, এমন একটা অঙ্কই আমাদের পরীক্ষায়ও আসবে। যারা আজকের ক্লাস করবে তাদের জন্য 10 মার্ক বোর্ড পরীক্ষায় বরাদ্দ থাকবে, কারণ এর থেকে সহজ কোনো অঙ্ক নেই। তারপরেও আমরা এই চ্যাপ্টারে আরও 3টা ক্লাস করব। ঠিক আছে, তো দেখো আমি এখানে প্রথমে ক্যাশের ক্যালকুলেশন করি। প্রথমে আমি ক্যাশের ক্যালকুলেশন করি। সবাই লাভ ব্রেক দিতে থাকো, সবাই লাভ ব্রেক দিতে থাকো, সবাই লাভ ব্রেক দিতে থাকো। তাহলে প্রথম হচ্ছে 30,000, দেখো 30,000 প্লাস হচ্ছে 5,000 মাইনাস হচ্ছে 4,000 মাইনাস হচ্ছে 1,500 প্লাস হচ্ছে 8,000 মাইনাস হচ্ছে 1,200 মাইনাস হচ্ছে 6,000। আমার এখানে ক্যাশের পরিমাণ দাঁড়ালো কত? 30,300। দেখি তো আমার উত্তরের সাথে কি মিলছে কিনা। অবশ্যই মিলছে, 30,300। আমার এখানে কত মিলল? 30,300। আমি একটা পাইলাম। এটা তো আমার 2,000, এখানে কোনো কিছু নেই, সেহেতু 2,000 টাকা হবে। তারপর দেখো এটা হচ্ছে 2,000, এখানে মাইনাস কত? 1,500। তাহলে আমার এখানে থাকে কত? 500। তারপরে ইকুইপমেন্ট হচ্ছে 10,000, ইকুইপমেন্টের তো আর কোনো কিছু নাই। তারপরে এখানে খেয়াল করো, এখানে শুধু 2,000। তারপরে দেখো এখানে নোটস পেয়েবল হচ্ছে 5,000 আর হচ্ছে 6,000, দুইটা হচ্ছে প্লাসের 11,000 মাইনাস হচ্ছে 1,500। তাহলে কত হইল? 9,500। আমি আবার একটু দেখে নিই, 11,000 মাইনাস হচ্ছে 1,500। আমি কিন্তু পারি না রে, 9,500। তো 9,000 কত হইলো? 500। ওকে, আমরা সব কিছু করতেছি। সবাই শুধু লাভ ব্রেক দিতে থাকো, কমেন্টে লাভ ব্রেক দিতে থাকো। এত কি টাইম করো লাভ ব্রেক, কমেন্টে লাভ ব্রেক বে হাতে ব্যথা লাগে? আমি যে অঙ্ক করাতেছি 1 ঘন্টা ধরে আমার ব্যথা লাগে না? না, দেখো ক্যাপিটাল প্রথম হচ্ছে 30,000, ক্যাপিটাল প্রথম হচ্ছে 30,000, তারপরে যোগ হচ্ছে 8,000, তারপরে যোগ হচ্ছে 2,000, আরে খেলে যোগ হয়, হ্যাঁ, তারপর হচ্ছে বিয়োগ হচ্ছে 1,200,
তারপরে বিয়োগ হচ্ছে 6,000, তারপরে বিয়োগ হচ্ছে 1,500, কত হইল রে? 31,300। কিরে হইল না নাকি রে? আমাদের ক্যাপিটাল কত হয়েছে রে? তোর 2,000, 10,000, তারপর হচ্ছে 500, তারপর হচ্ছে 30,000 টাকা হয় নাকি? ক্যাপিটাল হতে আছে 30,000 টাকা। দেখতো আমার ক্যাপিটালটা একটু ভুল হয়েছে মনে হয়, দেখতে আবার 30,000 প্লাস হচ্ছে 8,000 প্লাস হচ্ছে 2,000 মাইনাস হচ্ছে 1,200 মাইনাস হচ্ছে 6,000 মাইনাস হচ্ছে 1,500 দিই নাই লাস্টে না রে? 31,300। সবাই একটু ক্যাপিটালটা মিলিয়ে দাও তো আমার, সবাই একটু ক্যাপিটালটা মিলিয়ে দাও, সবাই একটু ক্যাপিটালটা আমাকে মিলিয়ে দাও, সবাই একটু ক্যাপিটালটা মিলিয়ে দাও। 9,500, 2,000 আর হচ্ছে 10,000, ক্যাপিটাল আস্তে আস্তে হচ্ছে 30,000। আচ্ছা বুঝছি, তাদের ইয়ে হইতেছে, আচ্ছা তাদেরটা অন্যভাবে করছে, তারা খরচগুলো এগুলো আলাদা করে করছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে 31,300, আমাদের এখানে আসছে 31,300। তাহলে এখানে হচ্ছে আমাদের সম্পদ, এখানে হচ্ছে আমাদের সম্পদ, আর এটা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব। তারপরে আমরা কি করব? নিচেরগুলো একটু মুছে ফেলবো, ঠিক আছে? নিচের দাগগুলো একটু মুছে ফেলবো। বুঝছি তাদেরটা কি করা, তাদেরটা আলাদা করে করছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা অঙ্কটাকে দেখো ভালো করে, সবাই একটু ভালো করে দেখো। ওকে, এখন আমরা সবগুলা যোগ করব। এখন আমরা সবগুলা যোগ করে আনসার বললাম, হ্যাঁ আনসার তারা অন্যভাবে করছে। আচ্ছা তাহলে 30,300 প্লাস 2,000 প্লাস হচ্ছে 500 প্লাস হচ্ছে 10,000, টোটাল কত হইল? 42,800। দেখো আমার হয়েছে টোটাল 42,800। আমি এখানে মাঝখানে লিখবো 42,800। হ্যাঁ দেখছো? এখন আমি এগুলো সবটি যোগ করব। 2,000 প্লাস হচ্ছে 9,500 প্লাস হচ্ছে 31,300, তাহলে কত হলো? দেখো 42,800। দেখছো আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে, বুঝতে পেরেছো? সবাই বলো ক্লাস কেমন লেগেছে? তাহলে এখানে 30,000, 2,000, 500 এটা আমরা যোগ করলাম, এখানে আমরা পেলাম হচ্ছে 42,800। এখন আমরা এখানে 2,000, এখানে 2500, এখানে এটা আমরা যোগ করে পেলাম এটাও। তাহলে আমার কি হইলো? আমাদের সব কিছু সমান, ঠিক আছে? এ সমান এল প্লাস ও ই আমরা প্রমাণ করে দিলাম। দেখছো আমরা সমীকরণের মাধ্যমে, বিবরণী ছকের মাধ্যমে প্রমাণ করে দিলাম এ সমান এল প্লাস ও ই। এখন তোমাদের এইচডব্লিউ দেওয়ার পালা, এখন তোমাদের এইচডব্লিউ দেওয়ার পালা, এখন তোমাদের এইচডব্লিউ দেওয়ার পালা। সবাই ভালো করে অঙ্কটা করে ফেলেছো, শুধুমাত্র লাভ ব্রেক দিতে থাকো, সবাই ভালো করে দেখো। তাহলে কি এই অঙ্ক তোমরা পারবা? দুইটা হোমওয়ার্ক দিলে পারবো তো? আচ্ছা সবাই ভালো করে দেখো। ভালো লেগেছে আজকে ফার্স্ট ক্লাস করলাম, বাট নেক্সট ক্লাস থেকে মিস হবে না। আর যারাই ক্লাস মিস করবা তারা জীবন অনেক কিছু মিস করবা, কারণ আমি সব কিছু শিখাই কি ওয়েতে? সব কিছু শিখাই ন্যাচারাল ওয়েতে, ঠিক আছে? কিরে ভাই ন্যাচারাল বানান পাই না, দেখছস? NAURAL, সব কিছু কৃষি শিখে আমরা ন্যাচারাল ওয়ে। এখানে কোনো মুখস্থবিদ্যা, প্রাণীবিদ্যা, জিওলজি, বায়োলজি চলবে না। তুমি একবারে একজন সাধারণ পান বিক্রেতা, হ্যাঁ মুরগি বিক্রেতা হয়েও তুমি এটা পারবা। কারণ কেন? তুমি ন্যাচারাল ওয়েতে শিখতেছো, লুকাপি সিলুর দেওয়ার নিয়মে, কারো আর্টিফিশিয়াল, কারো বানানো নিয়মে তুমি শিখতেছো না। কথা কি বুঝছো? সেই জন্য আমাদের পাশে তোমাদের অবশ্যই থাকতে হবে। আচ্ছা ন্যাচারাল বানানটা আমার, হ্যাঁ ন্যাচারাল বানান কিন্তু আমি পারি, বুঝছো? বেশি তাড়াতাড়ি লিখতে গিয়ে হয় নাই, এত বলদ মনে করো না। আচ্ছা এখন তোমাদের এইচডব্লিউ দিয়ে দিই আমি, হ্যাঁ? আচ্ছা এইচডব্লিউ হচ্ছে তোমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে করলা 3-এর 50 পৃষ্ঠা C10 করলা না? হ্যাঁ C10 করেছো তোমরা, করবা হচ্ছে কত এই দ্বারা একটু দেখালে করবো হচ্ছে C10 করছোস না? আচ্ছা 10 করছোস না? এখন করবি 12 আর 13, ঠিক আছে? 12 আর হচ্ছে 13 করবি, সবাই সেম 12 আর হচ্ছে 13, 12 আর হচ্ছে 13। কি বললাম? 12 আর হচ্ছে 13। তাহলে আমি হোমওয়ার্ক কি দিলাম? হোমওয়ার্ক দিলাম হচ্ছে, আমরা কিন্তু আজকে C10 করছি, আমরা আজকে কি করলাম? C10 করছি। তাহলে হোমওয়ার্ক দিলাম কি? প্রত্যেকটা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, আমরা কত করব? 10 করেছি। তারপরে আমরা পরে করব কি? 12 আর হচ্ছে কি 13। এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক।
যে ডেনে হোমওয়ার্ক না জমা দিবি রে, গ্রুপ থেকে যদি রিমুভ না করছি তাহলে দেখিস ফাউল কোনো পোলা পাইন আয় ফাইজলামি করবি, মায়াগুলোকে টুংটাং করবি, গ্রুপের ভিত্তে কোনো লাভ নাই। হোমওয়ার্ক করলে গ্রুপে থাকবি, নাহলে রিমুভ করে দিমু। তোর কাছে কোনো টাকা চাই নাই যে আমার লগে তুই পাওয়ার দেখাবি, বুঝছো? সব পাওয়ার হলো আমার, একদম ভদ্র থাকতে হইব। সবাই হোমওয়ার্ক জমা দিয়ে দিবা, ঠিক আছে? সবাই হোমওয়ার্ক জমা দিয়ে দিবা, সবাই হোমওয়ার্ক জমা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস কিন্তু আজকেই শেষ, ঠিক আছে? যারা মেসেঞ্জার গ্রুপে নাই আমাকে বলবা, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। সবাই পেজে SMS করবো, আমি মেসেঞ্জার গ্রুপে অবশ্যই অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের নেক্সট ক্লাস আবার রবিবারে। আমার সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শুক্রবার, রবিবার, মঙ্গলবার সন্ধ্যা 7:30টায়। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।